আমি সহ 23 জন। আলভি, আপনি ওই অ্যাটেন্ডেন্সটা রাখবেন? জি স্যার, রাখতেছি। জি আচ্ছা আচ্ছা। আমি আবারও দুঃখ প্রকাশ করছি যে আপনাদের একটা গ্যাপ হয়ে গেছে। আমি আসলে প্রথমত একটু ব্যস্ত ছিলাম ইউনিভার্সিটিতে, তারপরে ক্লাসের প্রিপারেশনের জন্য একটা সময় দরকার হয়। ক্লাস তো মোবাইলে যে কোনো জায়গা থেকে অ্যাটেন্ড করা যায়, কিন্তু অনেস্টলি একটা ভালো ক্লাসের প্রিপারেশনের জন্য আসলে সময় লাগে। আবার যে সমস্যাটা ফেস করলাম মাঝে একদিন, মানে কোনোভাবেই পড়ার মধ্যে মনোযোগ দিতে পারছিলাম না। পরে মনে হলো যে না, ফাও বকর বকর করে লাভ নাই, ক্লাসটা ক্যান্সেল করি। আপনাদেরকে বিব্রত করেছি, আমি আবারও দুঃখ প্রকাশ করছি যে আপনারা আশায় বসেছিলেন, কিন্তু আমি সেইভাবে ডেলিভারি দিতে পারিনি। একটা ব্যাপার হচ্ছে, আমি অনেস্ট থাকতে চাই, সেটা হলো ক্লাসের ক্ষেত্রে আমরা বিশেষ করে যে অ্যাডভান্স লেভেলে, আপনারা অনার্স পড়ছেন, এটা নিঃসন্দেহে অ্যাডভান্স লেভেলের প্রোগ্রাম, এবং অনেকেই সপ্তম সেমিস্টারে উঠছেন। প্রথাগত লেখাপড়া, প্রথাগত চর্চা, লেকচার, এগুলো যথাসম্ভব অ্যাভয়েড করা উচিত। এটা হচ্ছে পার্সোনালি আমি মেনটেন করার চেষ্টা করি। সেটা হয়তো শতভাগ হয়তো হচ্ছে না, যেমন আজকের ক্লাসের ক্ষেত্রে আবার টার্গেট ছিল, টেবিলে এখনো কয়েকটা বই আছে, আমি আসলে সে সবগুলো বই এক্সপ্লোর করতে পারিনি। হ্যাঁ, একটা শূন্যতা বা মানে কি বলা যায়, যে একটা শূন্যতা নিয়েই ক্লাসে উপস্থিত হয়েছি, বা মোটামুটি একটা বক্তব্য দেওয়ার জন্য। আসলে বক্তব্যের ক্ষেত্রে যেটা আমি প্রথমে বলছিলাম, যে আমরা প্রত্যেকটি বক্তব্যের একটা উদ্দেশ্য থাকবে। আসলে রিজন ছাড়া তো হিস্ট্রি হয় না। এই জন্য আমরা রিজনকে খুবই গুরুত্ব দিই, যে কি হলো, কেন হলো, কিভাবে হলো। এই মানে প্রত্যেকটা বিষয় আমাদের বোঝার চেষ্টা করতে হবে। এটা হচ্ছে আমাদের একেবারে অন্তর্নিহিত উদ্দেশ্য। আমরা যখন বঙ্গভঙ্গ পড়ছি প্রথম ক্লাসেই, আমি যখন বলছিলাম যে আপনারা বঙ্গভঙ্গের বিষয়ে আমরা একটু ট্র্যাডিশনাল চিন্তা ভাবনাগুলো অ্যাভয়েড করে একটু নতুন আঙ্গিকে, নতুন পড়াশোনা করে, নতুন তথ্য, নতুন প্রশ্ন, এইগুলোকে সামনে আনার চেষ্টা করি। একটু ডিফারেন্ট থিঙ্কিং যদি আনা যায়। আসলে সময় আছে যথেষ্ট, কিন্তু পরিবেশটা অনুকূল না। এই কারণে আপনাদের প্রত্যাশা মাফিক মানে ক্লাসের ডেলিভারিটাও হয়তো সম্ভব হবে না। তো ক্লাস শেষ করতে হবে, একটা প্রাতিষ্ঠানিক বাধ্যবাধকতা আছে। তো এই জন্যই বলা, বঙ্গভঙ্গ পয়েন্টেই আমরা আছি, কেন আছি সেটা কিছুটা পরিষ্কার হবে আজকে, যে কেন আমরা বঙ্গভঙ্গ এবং স্বদেশী মুভমেন্টকে কেন গুরুত্ব দিচ্ছি, এটা আজকে কিছুটা ক্লিয়ার হবে। আশা করি আস্তে আস্তে আমরা 1947 সালের দেশভাগটা বোঝার চেষ্টার জন্য এটা জরুরি। এটুকু মনে রাখলেই হবে, যে আমরা যখন বঙ্গভঙ্গের কথা বলছি, বঙ্গভঙ্গের পরে একটা মুভমেন্ট হয়, সেটা হচ্ছে স্বদেশী মুভমেন্ট। জি বলেন স্যার। সেটিং এ মনে হয় কেউ কিছু করতেছে, আপনার স্ক্রিন আমার কাছে দুইটা দেখাচ্ছে। হ্যাঁ, বিলাল ভাই, আপনি প্রেজেন্টেশন করতেছেন, এটা অফ করেন, নাহলে আপনাকে নিজে থেকে অফ করে দিতে হবে। আমার এখানেও দুইটা দেখতে পাচ্ছি, আপনারা সবাই দুইটা দেখছেন বোধহয়। বিলাল হোসেন, আপনি একটু প্রেজেন্টিং করাটা অফ করেন। সম্ভবত উনি স্ক্রিন শেয়ার করে ফেলছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা, যাক, এখন বোধহয় ক্লিয়ার হয়েছে। তো জি, আমরা বাংলায় যে স্বদেশী মুভমেন্টটা, এটা কেন বোঝার চেষ্টা করছি আগে বলি। সেটা হচ্ছে আমরা দেখছি জুলফিকার, আপনি আপনার ইয়েটা মিউট করেন, আপনার মোবাইল বা কম্পিউটার। হ্যাঁ, জুলফিকার কি কিছু বলবেন? আচ্ছা, এখন ঠিক আছে স্যার? হ্যাঁ, এখন ঠিক আছে। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। আমি বুঝতে পারি না স্যার কোনটা কিভাবে হয়। আচ্ছা, আমরা স্বদেশী মুভমেন্টকে একটু বেশি গুরুত্ব দেওয়ার কারণটা হলো, আমি এক লাইনে বলি তাহলে লাইনটা ক্লিয়ার হবে, যে বাংলায় একটা সন্ত্রাসবাদী আন্দোলন ডেভেলপ করেছিল। বলা যায় যে উগ্র হিন্দুত্ববাদ এর একটা উত্থান, তার বীজ নিহিত ছিল আসলে স্বদেশী মুভমেন্টে, যেটা আমরা পরবর্তীকালে 20-30-এর দশকের সন্ত্রাসবাদী আন্দোলনের মাধ্যমে মানে হিন্দু এক্সট্রিম পলিটিক্স কিভাবে এখানে সাম্প্রদায়িক রাজনীতির একটা প্রসেস শুরু করলো। এটা বোঝার জন্য আমাদের স্বদেশী মুভমেন্টটা একটু ইন্টেন্সিভ করতে হবে। তো আজকে আমি কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব, যেন আপনারা বুঝতে পারেন যে আসলে কিভাবে সন্ত্রাসবাদের অভিমুখে আমাদের পলিটিক্সটা ডাইভার্ট হলো। বঙ্গভঙ্গ ঘোষণার পরে প্রতিক্রিয়াটা হলো আপনার মোটামুটি নরম পন্থাতেই প্রতিক্রিয়াটা হলো। বাদ প্রতিবাদ, সভা সমাবেশ, সিগনেচার ক্যাম্পেইন। আমরা আসলে এই বঙ্গভঙ্গ চাই না, এই থিওরিতে সিগনেচার ক্যাম্পেইন পর্যন্ত হয়েছে বিভিন্ন জেলায়। আমাদের পূর্ববঙ্গের আপনার ময়মনসিংহ, ঢাকা, বিভিন্ন জায়গাতে সিগনেচার ক্যাম্পেইন হয়েছে যে আমরা বঙ্গভঙ্গ চাই না। বিভিন্ন সভা সমাবেশ করে প্রতিবাদ জানানো হয়েছে যে আসলে আমরা বঙ্গভঙ্গ চাই না। তো এই পলিসিটা মোটামুটি দেন দরবার ভিত্তিক, মোটামুটি নরম পন্থায় বলতে হবে, এক্সট্রিমের দিকে যায়নি। প্রথম পর্ব কাটাতেই মানে একেবারে নরম পন্থায় প্রতিবাদ করা, মানে ট্র্যাডিশনাল পন্থায় স্ট্রাকচার্ড পদ্ধতিতে প্রতিবাদ করার পরের স্টেজে আসলে পণ্য বয়কট, মানে বিশেষ করে ব্রিটিশ পণ্য বয়কটের যে সিদ্ধান্তটা, সেটা একটা পদ্ধতি হিসেবে স্বীকৃত হলো যে ব্রিটিশ পণ্য বয়কট করলে ব্রিটিশদের বাধ্য করা যাবে যে বঙ্গভঙ্গ রদ করতে। আরো একটা খুব ভদ্রস্থ পন্থা অবলম্বন করা হলো। ভদ্রস্থ পন্থাটা হচ্ছে বিখ্যাত রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি রাখি বন্ধন করলেন। তারপরে আসলো আর একটা পদ্ধতি হচ্ছে অরন্ধন, যেটা হচ্ছে চুলা না জ্বালানোর পদ্ধতি। এভাবে প্রতিবাদের একটা ভিন্ন মাত্রা যুক্ত করা হলো, যে কেউ রাখি বন্ধন করে প্রতিবাদ জানাচ্ছে, তারপরে কেউ তারপরে আবার চুলা না জ্বালিয়ে প্রতিবাদ করা হচ্ছে। এই যে প্রতিরোধের প্রথম দিকে যেটা নিষ্ক্রিয় নরম প্রতিরোধের পরে অপেক্ষাকৃত ভিন্ন পন্থা একটু এক্সট্রিম প্রতিবাদের পদ্ধতি সূচনা হলো কিছুদিনের মধ্যে। ব্রিটিশরা কি করলো? ব্রিটিশদের প্রাথমিক প্রতিক্রিয়াটা হলো, ঠিক আছে তোমরা এইগুলো করছো, আমরা তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনুদান বন্ধ করে দিব, তারপরে বৃত্তি, বিভিন্ন ধরনের অনুমোদন যেগুলো ব্রিটিশ সরকারের হাতে রয়েছে এগুলো আমরা বন্ধ করে দিব। তারপরে আপনার বিভিন্ন ধরনের নিপীড়নমূলক পদ্ধতি, নিপীড়নমূলক পদ্ধতি মানে এই যে শেখ হাসিনার আমলে যে সরাসরি গুলি করা এরকম না, মানে লাঠি চার্জটাই, গোর্খা সৈন্যরা বড় বড় লাঠি দিয়ে আপনার হাফ প্যান্ট পরে লাঠিচার্জ করাটাও হচ্ছে তৎকালীন সময়ে খুব এক্সট্রিম নিপীড়ন পদ্ধতি।
এই ধরনের পদ্ধতিও তারা অবলম্বন করলো ব্রিটিশরা। তো এরকম পদ্ধতির জন্য বাদ প্রতিবাদ চলতেই থাকলো। তো ভারতীয়রা মানে আসলে ভারতীয় মানে আমরা বলছি যে বাঙালি আর কি। তো কিছুদিনের মধ্যেই নিজেদের মধ্যে আর একটা এক্সট্রিম চিন্তা ভাবনার উদয় হলো। সেটা হচ্ছে এরকম যে বঙ্গভঙ্গ প্রত্যাহার মানে হচ্ছে কি ব্রিটিশ শাসন প্রত্যাহার করা, সেটা না। তখন যারা এক্সট্রিম পলিটিক্সে বিশ্বাস করলো তারা বলতেছে যে না, এটা হচ্ছে ব্রিটিশ রাজ তাড়ানোর প্রাথমিক পদক্ষেপ হবে, বঙ্গভঙ্গ রদ করতে হবে, তারপরে অন্য কথা। প্রথম কথা হলো বঙ্গভঙ্গ রদ করতে হবে। তো এরকম বাদ প্রতিবাদের মধ্যেও নানামুখী প্রবণতা দেখা দিল। মানে নানামুখী প্রবণতা হচ্ছে এখানকার বাঙালিদের মধ্যে তার প্রকৃষ মানে বিপ্লব, প্রতিবাদ, বাদ প্রতিবাদ এর প্রকাশভঙ্গিতেও দেখা দিল হচ্ছে নানা প্রবণতা। তো এইগুলো একটা ট্রেন্ড ছিল হচ্ছে আমরা বলেছি যে রবীন্দ্রনাথ যে রাখি বন্ধন করলেন, রবীন্দ্রনাথ আসলে স্বদেশী সমাজ ভাবনা একটু এক্সেপশনাল, তিনি তার স্বদেশী ভাবনা দিলেন। তারপরে এরকম যারা দেশ গঠনের জন্য ভিক্ষামূলক নরমপন্থার প্রতিবাদে গঠনমূলক পলিটিক্স করবেন, স্বদেশী সমাজ গঠন করবেন, তারা একভাবে চিন্তা করছেন। আর পলিটিক্যালি আরেকটা শ্রেণী যারা মনে করছে যে না, আমাদের নিয়মতান্ত্রিক পলিটিক্সের মাধ্যমে ব্রিটিশ সরকারের কাছ থেকে দেন দরবারের মাধ্যমে আমাদের দাবিগুলো আদায় করতে হবে। তাদের সাথে এই যে নানা শ্রেণী পেশা, নানা টাইপের মানুষের মানে এক ধরনের পার্থক্য আছে, যে এক একজন এক একভাবে চাইছে। কেউ নরম পন্থায় সোজা ভাষায় যেটা সুবিধা হবে, কেউ এক্সট্রিম পন্থায়। তো আমাদের আজকের ক্লাসের উদ্দেশ্য হচ্ছে এই এক্সট্রিম পন্থাকে বোঝা, যে কিভাবে বাংলার রাজনীতি সন্ত্রাসবাদের অভিমুখে গেল, সেটা বোঝার জন্যই হচ্ছে, সেটা বোঝাটাই হচ্ছে আজকের ক্লাসের উদ্দেশ্য। আমরা মানে সেই দিকেই যাচ্ছি। তো এরকম কয়েকটা গ্রুপ ছিল যারা এক্সট্রিম। আপনারা অনেকেই অরবিন্দের নাম শুনেছেন। তিনি হচ্ছেন একজন বলা যায় যে হিন্দু ফিলোসফার। তিনি অনেকেরই ভাবগুরু, মানে এক্সট্রিম হিন্দুইজমের অনেকেরই ভাবগুরু। তিনি তার দুই সাকরেত, আপনারা বাঘা যতীনের নাম শুনেছেন, যতীন্দ্রনাথ, তারপরে বারীন্দ্রনাথ, বারিন ঘোষ নামেই পরিচিত। বারিন ঘোষ, বাঘা যতীন, দুই তার শিষ্য। তাদেরকে দিয়ে তিনি অনুশীলন সমিতি করলেন। অনুশীলন সমিতি আবার একটি এক্সট্রিম পত্রিকা বের করলো, চরম পন্থার পত্রিকা, সেটা হলো যুগান্তর। এটা কলকাতা থেকে বেরোতো। তারা এক ধরনের মুখপাত্রের ভূমিকা নিল, যে একদিকে তো রবীন্দ্রনাথ আছে, আমরা রবীন্দ্রনাথকে বলছি, রবীন্দ্রনাথের যে স্বদেশী সমাজ ভাবনা, এটা সিংহভাগ তরুণকে আসলে উদ্দীপ্ত করতে পারে নাই। ওই সেই চরমপন্থার দিকেই গেছে। অধিকাংশ এক্সট্রিম তরুণ যারা একটু মানে কি বলা যায়, অনেক বেশি চরমপন্থায় বিশ্বাস করত, তারা এরকম যুগান্তর অথবা অনুশীলন সমিতির ইয়েতে চলে আসছে, মানে ছায়াতলে চলে আসছে। তারপরে বিপিন চন্দ্র পালের নিউ ইন্ডিয়া ছিল আরেকটা সংগঠন। অরবিন্দ ঘোষের এই অরবিন্দ ঘোষেরই আরেকটা মুখপত্রের ইয়ে ছিল যে বন্দে মাতরম। তারপরে সন্ধ্যা ছিল, যুগান্তরের কথা তো বলছি। এইগুলো সব হচ্ছে চরমপন্থীদের প্রায় মুখপত্রে পরিণত হলো। সবাই খুব ভালোভাবে তাদের বক্তব্যকে বলা যায় যে
মন্ত্রের মতো অনুসরণ করে এরকম। তো এই অবস্থায় অরবিন্দ ঘোষের কয়েকটা ধারা বলি। একটা হচ্ছে অরবিন্দ ঘোষ মনে করত যে এই যে স্বদেশিয়ানা, তারপরে স্বদেশ ভাবনা, এগুলো বলে টলে কোনো লাভ নাই। আসলে আমাদের যে কাজটা করতে হবে সে ব্রিটিশদের বিরুদ্ধে, সেটা বয়কট হোক, সেটা আন্দোলন হোক, সেটা এক্সট্রিম পর্যায়ে যেতে হবে, তাহলেই মুক্তি সম্ভব। এই যে স্বদেশী চিন্তা ভাবনা, স্বদেশী সমাজ গঠন, স্বদেশী ভাবনা দিয়ে আসলে দেশের মুক্তি হবে না। অরবিন্দ ঘোষ এভাবে চিন্তা করতেন। এতেও যদি তার কোনো কাজ না হয়, তাহলে এই বয়কট করে যদি কাজ না হয়, তাহলে ডিরেক্ট সংগ্রাম করতে হবে, আইন অমান্য করতে হবে, তাহলে হয়তো মুক্তি। মজার ব্যাপার হচ্ছে অরবিন্দ ঘোষ আইন অমান্য করা, ব্রিটিশ পণ্য বয়কট করা, এই টাইপের কথা বলছেন, কিন্তু তিনি একবারও বলছেন না যে আমাদেরকে যে ট্যাক্স দেওয়া যাবে না। তিনি আসলে এক্ষেত্রে তিনি জমিদারদেরকে মনে করছেন যে জমিদাররা হচ্ছে দেশপ্রেমিক, এতে জমিদাররা অসুবিধায় পড়ে যাবে যদি ট্যাক্স বন্ধ করা হয়। তাহলে কি দাঁড়াচ্ছে, সাধারণ মানুষের কাছে এটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার যে সাধারণ মানুষের কাছে প্রত্যক্ষ শত্রু কারা? জমিদার এবং মহাজন, তারা কিন্তু প্রত্যক্ষ শত্রু। প্রত্যক্ষ শত্রু হওয়া উচিত ছিল যে ব্রিটিশ রাজদের, ব্রিটিশরা হচ্ছে প্রত্যক্ষ শত্রু, এটা হওয়া উচিত ছিল। কিন্তু প্রত্যক্ষ শত্রু দেখা যাচ্ছে তাদের ইমিডিয়েট উপরে যে মহাজনটা আছে, যার কাছ থেকে সে সুদে টাকা নিয়েছে, টাকা শোধ দিতে পারে না, তার জমিটা বাড়িটা নিয়ে নিয়েছে, অথবা জমিদারের কর্মচারী তাকে নির্যাতন চালিয়েছে পাওনার জন্য। এই জন্য প্রত্যক্ষভাবে তারা জমিদার এবং মহাজনদের শত্রু। তারা কিন্তু ডিরেক্ট ইংরেজ প্রভুদের বিরুদ্ধে, প্রভু তার হচ্ছে নাগালের বাইরে। আবার অরবিন্দ ঘোষের মতো লোক, তারা যে সময় আপনার কর্মসূচি দিচ্ছে, সেই কর্মসূচিতে আমরা লক্ষ্য করছি যে তিনি আসলে ট্যাক্স বন্ধ করার ব্যাপারে কোনো কর্মসূচি দিচ্ছেন না। তিনি মনে করছেন ট্যাক্স বন্ধ করলে জমিদার সমস্যায় পড়ে যাবে। তার দৃষ্টিতে হচ্ছে জমিদাররা হচ্ছে দেশপ্রেমিক। মানে কত স্ববিরোধিতায় ভরা চিন্তা ভাবনাগুলো। আপনারা একটু চিন্তা করে দেখবেন যে এই সময়ের বিপ্লবীদের চিন্তা ভাবনা, এরা আবার বিপুল সংখ্যক তরুণদেরকে কিন্তু উদ্বুদ্ধ করতে পেরেছিল হিন্দু এক্সট্রিমিজমে। তো যাই হোক, এদিকে আপনার কংগ্রেস কি করছে? কংগ্রেস সেই নিয়মতান্ত্রিক পলিটিক্স কে অনুসরণ করে যাচ্ছে। আর এদিকে বিভিন্ন দল সংগঠন, তারা ধীরে কিন্তু নিশ্চিতভাবে বিভিন্ন ধারার মাধ্যমে হিন্দু পুনরুজ্জীবনবাদ, হিন্দু দর্শন, তাদের স্বদেশ ভাবনার পুরোটাই ছিল হচ্ছে হিন্দু মনন। তারা কিন্তু এইগুলো প্রচারণা চালাচ্ছে এবং জনপ্রিয়তা পাচ্ছে। খোদ আপনার রবীন্দ্রনাথও একসময় খুব হতাশা প্রকাশ করেছিলেন। তিনি 7 সাল পর্যন্ত মোটামুটি ভাবে এই স্বদেশ ভাবনায় ছিলেন, কিন্তু 7 সালে যখন হিন্দু মুসলিম দাঙ্গা হলো, তখন রবীন্দ্রনাথ এই স্বদেশ ভাবনা থেকে সরে আসলেন, স্বদেশী মুভমেন্টের সেই চিন্তা ভাবনা থেকে কিন্তু এর প্রতিবাদে সরে আসলেন। মজার ব্যাপার হচ্ছে রবীন্দ্রনাথের পারিবারিক যে পত্রিকাটা, সেটা হচ্ছে প্রবাসী, সেখানেও কিন্তু এই হিন্দু এক্সট্রিমিজমের বিরোধিতা করা হয়েছে। বলা হয়েছে যে আসলে মূলত বিরোধিতাটা হয়েছে বন্দে মাতারম, যেটা আমরা বলছি অরবিন্দ ঘোষের যে বন্দে মাতারম, তারা শিবাজি উৎসব করবেন। এই শিবাজি উৎসবকে কেন্দ্র করে আপনার বলা হলো যে যদি শিবাজি উৎসব করা হয়, তাহলে একটা উল্লেখযোগ্য সংখ্যক জনগোষ্ঠী, মুসলিম জনগোষ্ঠীকে অস্বীকার করা হবে, এটা উচিত হবে না। কলকাতাতে সেই সময়ে মানে আপনার
অন্তত দুটো পত্রিকার কথা তো বলা যাবে, একটা হচ্ছে সঞ্জীবনী, একটা হচ্ছে প্রবাসী। এই দুইটা পত্রিকাতে কিন্তু বলা হয়েছে যে না, স্বদেশী এই যে মুভমেন্টের মধ্যে আমরা যদি শিবাজিকে নিয়ে আসি তাহলে এটা সাম্প্রদায়িক রূপ পাবে, এটা করা উচিত হবে না। বলা যায় যে রবীন্দ্রনাথ এই সময় কিন্তু এই যে তিনি হিন্দু পুনরুজ্জীবনবাদ বা প্রথম দিকে আপনার এই যে স্বদেশী মুভমেন্টের সাথে যুক্ত থাকলেও দুইটা ইস্যুতে, একটা ইস্যু হচ্ছে শিবাজি উৎসব আর একটা ইস্যু হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা, এখান থেকে কিন্তু নিজেকে তিনি বিযুক্ত করলেন স্বদেশী মুভমেন্ট থেকে। তো এরপরে যেটা দেখা গেল যে নরমপন্থা, তারপরে ভিক্ষাবৃত্তির পলিটিক্স, এখান থেকে কিন্তু আমরা এক ধরনের বিভক্তি লক্ষ্য করছি, যে সবাই যে খুব সুন্দরভাবে সবকিছুর সাথে এগ্রি করছে বিষয়টা এরকম না। চরমপন্থা যারা আছে তারা তাদের পথে আছে, আবার যারা লিবারেল মনোভাবাপন্ন তারা কিন্তু তাদের লিবারেল পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছে, অন্তত রবীন্দ্রনাথের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। তো আরেকটা ব্যাপার হচ্ছে এই সময় যে স্বদেশী মুভমেন্টকে দমনের যে প্রচেষ্টা সেটা কতটা এক্সট্রিম ছিল। ঔপনিবেশিক প্রভুদেরকে তো আমরা পারলে সবসময় গালমন্দ করি যে খুবই খারাপ, এত খারাপ চিন্তা করা যায় না, ইংরেজরা অনেক কিছু করে গেছে, এই করছে ওই করছে। কিন্তু স্বদেশী মুভমেন্টের সময় মামলা কতটা হয়েছিল জানেন? বাংলাতে 10টা মামলা হয়েছে, পূর্ববঙ্গে মামলা হয়েছে 105টা, তারপরে আপনার সাজা হয়েছে আপনার কমপক্ষে 2 সপ্তাহ থেকে 1 বছর সর্বোচ্চ। এই স্বদেশী মুভমেন্টের সময় গুলি হয়েছে মাত্র 2টা জায়গায়, একটা হচ্ছে জামালপুরে রেল ধর্মঘটকে কেন্দ্র করে ধর্মঘটীদের বিরুদ্ধে, আর একটা হচ্ছে শেরপুরে হিন্দু মুসলিম দাঙ্গায়। একটাও কিন্তু স্বদেশী মুভমেন্টের বিরুদ্ধে নয়, 2টি ঘটনায় মাত্র গুলি হয়েছিল, সেটাই 2টি ঘটনায়। তো এটা থেকে আমরা বুঝতে পারি যে ইংরেজদেরকে আমরা যতটা মানে খারাপ মনে করছি, যে আন্দোলন দমনের ক্ষেত্রে কিন্তু তারা অতটা চরমপন্থার আশ্রয় নেয়নি, মানে অন্তত মামলা সংখ্যা বিবেচনায় এবং গুলি করার বিবেচনায়। ওই যে বললাম যে তাদের সর্বোচ্চ অ্যাকশন হচ্ছে লাঠি চার্জ, মোটা মোটা লাঠি দিয়ে তারা বিক্ষোভকারীদের দমন করত। এটা হচ্ছিল তাদের হচ্ছে সর্বোচ্চ এক্সট্রিম মানে অ্যাকশন আর কি। তো ওই যেটা বলছিল একটা পলিসি হচ্ছে বয়কট, তাহলে বয়কটের সাথে আসলে স্বদেশী আনার কি সম্পর্ক? এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, যে আসলে বয়কটকে কি আসলে সফল হয়েছিল, কতটা সফল হয়েছিল, স্বদেশীরা আসলে কতটা সফল হয়েছিল ব্রিটিশ পণ্য বয়কটের ক্ষেত্রে? তো আমরা দেখি যে না, একটা প্রভাব কিন্তু পড়েছিল, যে অল্প হলেও প্রভাবটা হচ্ছে এরকম, যে আমি একটা পরিসংখ্যান বলি। পরিসংখ্যানটি হচ্ছে এরকম, যে কলকাতার শুল্ক দপ্তরে আপনার কালেক্টর সেপ্টেম্বর 1906 লক্ষ্য করেন যে আপনার আগস্ট 1905-এর তুলনায় আপনাদের অক্টোবরে যে বঙ্গভঙ্গ হলো তার আগে জাস্ট আগস্টে, অক্টোবরের তুলনায় আগস্ট 1906-এ মানে সুতি বস্ত্রে 22%, তুলাজাত ও পাকানো সুতোয় 41% মতো, তারপরে লবণে 11%, সিগারেটে 55%, বুট জুতোয় 68% আমদানি কমেছে। তারপরে বয়কটের ফলে এই যে একটা প্রভাব আমরা লক্ষ্য করছি, কিন্তু সবচেয়ে বড় যে প্রভাবটা পড়েছিল বয়কটের ফলে সেটা হচ্ছে আপনার আমাদের যে লোকাল যে শিল্প, বস্ত্র, তাঁত, রেশম এবং অন্যান্য যে সুতি বস্ত্রগুলো, এগুলোতে খুব ভালোভাবে প্রভাব পড়েছিল।
সেটা হচ্ছে যে লোকাল শিল্প গড়ে ওঠার পিছনে বা উদ্যোগের জন্য এই স্বদেশি মুভমেন্ট একটা ভালো ধাক্কা দিয়েছিল। যেমন এই সময় আপনার উদ্যোগে, স্থানীয় উদ্যোক্তাদের উদ্যোগে একটা বঙ্গলক্ষ্মী কটন মিল 1906 সালে শুরু হয়। এরকম নানা ধরনের ছোটখাটো মিল স্থানীয় উদ্যোগে হতে থাকে, কিন্তু সমস্যাটা হলো যারা এই উদ্যোগের পিছনে প্রথমে এই ভূমিকা রাখছে তারা আসলে কেউই শিল্পপতি না। শিল্পপতি তো নাই, কেউ পুঁজিপতিও নাই, অধিকাংশই হচ্ছে বুদ্ধিজীবী শ্রেণী, মানে লেখাপড়া জানা শিক্ষিত মিডল ক্লাস। তাদের একটা সমস্যা হচ্ছে অনেক উদ্যম নিয়ে টাকা পয়সা ম্যানেজ ট্যানেজ করে শিল্প ব্যবসায় নামলেও তাদের প্রবলেম হলো তারা আসলে ওই যে টাকার যোগানটা, ফ্রিকুয়েন্টলি টাকা লাগে, একটা ইন্ডাস্ট্রি একটা কারেন্ট ক্যাপিটাল লাগে, সেক্ষেত্রে কিন্তু খুবই সমস্যায় পড়ে গেল। তো ইমোশনালি একটা উদ্যোগ নেওয়া এবং সেই উদ্যোগকে সাস্টেইন করা, এটা কিন্তু খুবই কঠিন ব্যাপার। এই সমস্যাটা কিন্তু এই বয়কট আন্দোলনের সময় স্বদেশীরা মোটামুটি ভাবে ভালোভাবে বুঝে ফেলত। তো এরও আগে আমরা শুধু যে স্বদেশী মুভমেন্টের সময় বাঙালিরা শিল্প উদ্যোগের দিকে গিয়েছে সেটা না, আমরা জানি যে প্রফুল্লচন্দ্র রায়, আমি একদম প্রথম দিকের ক্লাসে বলেছিলাম, প্রফুল্লচন্দ্র রায় 1892 সালে সম্ভবত তিনি প্রথম রাসায়নিক কারখানা করেন। তো এটা হচ্ছে বাঙালিদের মতো প্রথম শিল্প উদ্যোগ। একজন বিজ্ঞানী হয়েও তিনি কিন্তু দেশের স্বার্থে এই ধরনের উদ্যোগের পিছনে গিয়েছেন। তো নানা সংকট সত্ত্বেও বয়কটের মাধ্যমে স্বদেশী শিল্প গড়ে ওঠার প্রাথমিক উদ্যোগটা অবশ্যই প্রশংসনীয়। কিছু সাস্টেইন করতে না পারলেও একটা নতুন শ্রেণীর জন্ম হলো যারা ব্যবসায়ী হিসেবে পরবর্তীকালে অল্প হলেও টিকে ছিলেন। আরেকটা প্রভাব লক্ষ্য করা যাচ্ছে স্বদেশী শিক্ষা বা জাতীয় শিক্ষা। আমরা বলেছি যে বয়কটের অন্যতম হচ্ছে যে ইংরেজ প্রতিষ্ঠান, শিল্প, তাদের বস্ত্র থেকে শুরু করে তাদের শিক্ষাকেও বয়কট করতে হবে। এই ক্ষেত্রে সবচেয়ে বড় উদ্যোগটা ছিল হচ্ছে রবীন্দ্রনাথের, যে স্বদেশী শিক্ষা, স্বদেশ ভাবনায় মূল যে জিনিসটা সেটা হচ্ছে তার শান্তিনিকেতনের মাধ্যমে নিজস্ব ফিলোসফির প্রকাশ করা। এই ধরনের উদ্যোগের রবীন্দ্রনাথের মতো এত উচ্চ মার্কের না হলেও জাতীয় বিদ্যালয় স্থাপনের হিড়িক পড়ে যায় এই সময়। মানে বিভিন্ন জায়গাতে প্রচুর স্কুল করে স্বদেশী চিন্তা ভাবনায়, বিশেষ করে স্কুল স্বদেশী চিন্তা ভাবনায় স্থাপিত হতে থাকলো। বিশেষত স্পিরিটটা ছিল হচ্ছে কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করা। কারিগরি শিক্ষার মাধ্যমে তারা তাদের নতুন একটা পেশা যে বিশ্রাণী সৃষ্টি করতে পারবে। আর হচ্ছে মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদানের মাধ্যমে, যেটা রবীন্দ্রনাথ সবসময় বলেছেন তার বিভিন্ন বক্তৃতায়, যে আসলে মাতৃভাষার মাধ্যমে শিক্ষা না হলে শিক্ষাটা সম্পূর্ণ হয় না। এটা রবীন্দ্রনাথের শান্তিনিকেতন ছাড়াও আরো একটা সোসাইটি, সেটা হচ্ছে ডন সোসাইটি, তারাও কারিগরি শিক্ষা এবং দেশীয় শিক্ষার সমন্বয়ে এক ধরনের শিক্ষা দেওয়ার চিন্তা ভাবনা তারা করছিলেন। এটা ছিল একেবারে প্রাথমিক উদ্যোগ। প্রাথমিক উদ্যোগে যে ঝড় ঝাপটাটা আসে বাঙালির ক্ষেত্রে সেটা হয়েছিল যে প্রচুর স্কুল নির্মিত হয়েছিল, পূর্ববঙ্গেও প্রচুর স্কুল নির্মিত হয়েছিল। আবার অচিরেই যখন এই হুজ্জতটা কেটে যায়, বাঙালিদের কিন্তু একটা হুজ্জত আছে, সেই যে হুজ্জতটা কেটে যায়, বহু স্কুল আবার বন্ধ হয়ে গেছে। ঢাকাতেও বহু স্কুল বন্ধ হয়েছে, কিন্তু একটা স্কুল থেকে গিয়েছিল, সেটা হচ্ছে সোনারং জাতীয় বিদ্যালয়, যেটা থেকে পরবর্তীকালে বহু বিপ্লবী বেরিয়েছেন। মানে বিপ্লবী সাপ্লাই কারখানায় পরিণত হয়েছিল সোনারং জাতীয় বিদ্যালয়। তো আরো একটা ক্ষেত্রে আমরা নজর দিব, সেটা হচ্ছে আপনার সমিতি। বিভিন্ন ধরনের সমিতি গড়ে উঠতে থাকে বাংলাতে।
এই সমিতিগুলো কিন্তু মানে আন্দোলনের সূতিকাগার। বেসিক হচ্ছে এই সমিতিগুলোর মাধ্যমে আমরা যাই বলি স্বদেশী মুভমেন্ট, এক্সট্রিমিস্ট মুভমেন্ট বা এক্সট্রিম হিন্দুইজম ডেভেলপ করার যত কিছু যাই বলি সবকিছু কিন্তু এই সমিতিগুলোর মাধ্যমে হয়েছে। তা আমরা এখন সমিতিগুলো সম্পর্কে কিছুটা জানার চেষ্টা করি। একটা হলো প্রথম 1908 সালে প্রথম আমরা দেখি যে সমিতির উদ্যোগ, আমরা না 1908 সালে সমিতির উদ্যোগ না, সেই সময় প্রথম দেখা গেল যে খোলামেলা সমিতিগুলোতে আগে কি হতো। সমিতিগুলোতে আগে আসলে শারীরিক বিভিন্ন ব্যায়াম করা হতো, নৈতিক শিক্ষা দেওয়া হতো। দুর্ভিক্ষ বা মহামারী তখন প্রায় জায়গাতেই লেগে থাকতো। তারপরে বিভিন্ন ধর্মীয় উৎসব, এইসব জায়গাতে সমাজসেবামূলক কার্যক্রম, ভলেন্টারি যেসব কার্যক্রম, এইসবগুলো কিন্তু সমিতিগুলো করতো। স্বদেশী মুভমেন্টের সময় এখানে আরেকটা জিনিস যুক্ত হলো যে বিভিন্ন স্বদেশী বাণী, স্বদেশী চিন্তা ভাবনাগুলো এই সমিতিতে আলোচিত হতো। সভা সমিতিতে বিভিন্ন ডেলিগেটরা এইসব বিষয় নিয়ে কথা বলতো। কারুশিল্প, তারপরে আমিও যে বললাম বিভিন্ন বিদ্যালয় স্থাপন, সালিশি আদালত, এটা হচ্ছে একেবারে স্বদেশী মুভমেন্টের সময়কার উদ্যোগ। এই সময় এগুলো হতো। তখন পর্যন্ত এটা স্বদেশী মুভমেন্টের একেবারে শেষ পর্যায় পর্যন্ত এটা একেবারে নিরঙ্কুশভাবে নিষ্ক্রিয় প্রতিরোধের কৌশল হিসেবে স্বীকৃত। এটা এক্সট্রিম হলো 1908 সালের দিকে এসে। তো 8 সালের আগে 1907 সালে আমরা একটু বলি যে 7 সালেও কলকাতাতে 19টা সমিতির অস্তিত্ব ছিল, খোদ কলকাতাতেই। সমিতির আসলে মূল কর্মশক্তি ছিল হচ্ছে আমাদের এই পূর্ববঙ্গে। পূর্ববঙ্গের তাও আবার সবগুলো জেলা না, একটা হচ্ছে বাখরগঞ্জ, ফরিদপুর, ঢাকা, ময়মনসিংহ, এইসব জায়গায় সমিতিগুলো খুব শক্তিশালী ছিল। তাদের ওয়ার্কারও ছিল প্রচুর পরিমাণে। আমরা যদি বলি যে রংপুর, বর্তমানে যে রংপুর, ত্রিপুরা, সিলেট, তারপরে আপনার হুগলি, এই হুগলি নদীর পূর্ব দিকে এই সমিতির কার্যক্রমটা কিন্তু খুব অ্যাক্টিভ ছিল। আমরা যদি বলি যে পূর্ববঙ্গের সবচেয়ে শক্তিশালী কয়েকটা সমিতি, এগুলো আমাদের নামগুলো জেনে থাকা দরকার, জেনে রাখা ভালো। কয়েকটা, একটা হচ্ছে স্বদেশ বান্ধব সমিতি, আপনারা নাম শুনে থাকবেন। তারপরে প্রতি, আর একটা হচ্ছে বিখ্যাত ঢাকার হচ্ছে অনুশীলন। অনুশীলনের ক্ষেত্রে কিন্তু দুইটা আছে, একটা হচ্ছে কলকাতার অনুশীলন, যেটার উদ্যোক্তা হচ্ছে অরবিন্দ, ঋষি অরবিন্দ, এবং মূল গডফাদার হচ্ছে অরবিন্দ, কিন্তু বাস্তবায়ন হচ্ছিল বাঘা যতীন এবং বারিন ঘোষের মাধ্যমে। কলকাতার অনুশীলন, ঢাকার অনুশীলন কিন্তু আলাদা। তারপর সুরত এবং সাধনা, এগুলো ছিল খুবই উল্লেখযোগ্য সংখ্যক সমিতি। তো এছাড়াও একটা সবচেয়ে এক্সেপশনাল সমিতি ছিল, এই অধিকাংশ সমিতিগুলো ছিল হিন্দু লিডারশিপে, যেটা আমাদের মনে রাখতে হবে যে এই অধিকাংশ সমিতিগুলোর কার্যক্রম ছিল হিন্দু লিডারশিপে। এক্সেপশনাল একটা সমিতি ছিল যেটা হচ্ছে কলকাতায়, সেটার নাম ছিল সার্কুলার বিরোধী। সার্কুলার বিরোধীর সবচাইতে বৈশিষ্ট্যটা এক্সট্রিম, মানে এক্সেপশনাল বৈশিষ্ট্য, এক্সেপশনাল বৈশিষ্ট্য হচ্ছে প্রচুর সংখ্যক মুসলমানের সাথে যুক্ত ছিলেন। নাম করা সব শিক্ষিত মিডল ক্লাস মুসলমানরা এই সার্কুলার বিরোধী ইয়েতে যুক্ত ছিলেন। এটা মূলত ছিল আসলে ধর্মনিরপেক্ষ সমিতি। সেখানে আপনার লিয়াকাত হোসেন, তারপরে আবুল হোসেন, দেদার বক্স, আব্দুল গফুর, এরকম সব নাম করা লোকজন এটাতে যুক্ত ছিলেন। এমনকি যে সময় আমি একটু আগে যেটা বললাম, আমি আবার বলতে এটা ভুলে গেছি, যে সময় শিবাজি উৎসবের সিদ্ধান্ত নেওয়া হলো, তখন কিন্তু এই সার্কুলার বিরোধী এই সমিতিটা এটার প্রতিবাদ করেছিল।
বলেছিল আমার মুসলিম সভ্যদের কি হবে, হিন্দু সভ্যদের কথা চিন্তা করে শিবাজি উৎসব করলে মুসলিম সভ্যদের কথা কে চিন্তা করবে। সেই জন্য হিন্দু মুসলমান নির্বিশেষে সার্কুলার বিরোধী এই সমিতিতে ছিলেন। সবচেয়ে প্রভাবশালী পূর্ববঙ্গে যে সমিতিটা সেটা হচ্ছে স্বদেশ বান্ধব সমিতি। এটা হচ্ছে 1909 সালেই তার 175টা শাখা আমরা দেখি, যে স্বদেশ বান্ধব সমিতি মোটামুটি পূর্ববঙ্গের সব জায়গাতেই ছড়িয়ে ছিটিয়ে ছিলেন। আর স্বদেশ বান্ধব সমিতির একটা দুর্দান্ত বৈশিষ্ট্য হচ্ছে এটাও অনেকাংশেই ধর্মনিরপেক্ষ ক্যারেক্টারের ছিল। এটার বিখ্যাত উদ্যোক্তা হচ্ছেন, আপনারা নাম শুনে থাকবেন, অশ্বিনী কুমার দত্ত। তিনি হিন্দু মুসলমান নির্বিশেষে সবার প্রতিনিধিত্ব করতেন। তিনি মূলত দুর্ভিক্ষ বা যে কোনো সমস্যায় যে কোনো মানুষের কাছে দ্রুত পৌঁছে যেতেন তার সমিতির মাধ্যমে। এবং আপনারা অবাক হবেন যে বিভিন্ন দুর্ভিক্ষে, সেটা হিন্দু হোক মুসলমান হোক, পীড়িত মানুষের সেবা দান করে স্বদেশ বান্ধব সমিতি খুব দ্রুত এটা জনপ্রিয়তা অর্জন করে। স্বদেশ বান্ধব সমিতি যেরকম ধর্মনিরপেক্ষ, ঠিক তার বিপরীত দিকে ছিল ঢাকার অনুশীলন সমিতি। একেবারে এক্সট্রিম হিন্দুইজম প্র্যাকটিস করা হতো। সেটা হচ্ছে, এটার লিডারশিপে ছিলেন হচ্ছে পুলিন বিহারী দাস। কলকাতাটাতে বারিন ঘোষ এবং যতীন, আর ঢাকাটাতে কিন্তু ঢাকার অনুশীলনে হচ্ছে পুলিন বিহারী দাস। এরা আবার ওই যে হিন্দু পুনরুজ্জীবনবাদ, হিন্দু কালচার, কৃষ্টি, এগুলো প্র্যাকটিস করে করে কিভাবে মুক্তি পাওয়া যায় সেটা ছিল তাদের উদ্দেশ্য। হিন্দুত্ববাদকে পুঁজি করা হচ্ছে এই ঢাকার অনুশীলন সমিতির মূল উদ্দেশ্য ছিল। 8 সাল পর্যন্ত এভাবেই, 1 মিনিট, সরি আমি একটু ওই একটা ফোন আসছিল। তো আমরা যেটা ছিলাম যে 8 সাল পর্যন্ত আমরা দেখছি যে এভাবে চলছে, কিন্তু 8-9 সালে যখন ব্রিটিশরা ওই যে মামলাগুলোর কথা বললাম, মামলা দিল, ধরপাকড় করলো, প্রথম ধাক্কাতে কিন্তু সমিতিগুলো ইউটার্ন করলো, একেবারে প্রায় বন্ধ হওয়ার উপক্রম। এমনকি আমরা স্বদেশ বান্ধব যে সমিতি, যেটা হিন্দু মুসলমান নির্বিশেষে সাধারণ মানুষের কাজ করত, তারাও কিন্তু নিষ্ক্রিয় হয়ে গেল। তাদের সদস্য সংখ্যা বাড়ছে না, তাদের যে সভ্যের সংখ্যা বাড়ছে না, তাদের কর্মকাণ্ডগুলো সীমিত হয়ে আসছে। তো 8-9 সালের প্রথম ধাক্কাতে তাদের প্রকাশ্য কার্যক্রম কিন্তু বন্ধ হয়ে গেল। এরপরে প্রকাশ্য কার্যক্রম বন্ধ হয়ে লুপ্ত কার্যক্রম, মানে আরেকটা দিক খুলে যাচ্ছে, সেই বিন্দুতে কিন্তু আমরা আছি। ওই যে তারপরে যে তারা যে বয়কটের কথা একটু বলছি, যে বয়কটের উদ্দেশ্য তো আসলে বয়কটের তারা স্বদেশীরা যে বয়কটের উদ্যোগ নিয়েছে, সেটার আসলে জমিদার কর্মচারী এবং মুসলমান হাটুরিদের বিরুদ্ধেই কিন্তু তারা এই কাজগুলো করছে। অনেক জায়গাতে ভূস্বামীদের হাট বন্ধ করা হচ্ছে তাদের লক্ষ্য, এরকম উদ্দেশ্যগুলো আমরা দেখছি। কিন্তু ওই যে বললাম যে একেবারে ব্রিটিশ রাজের বিরুদ্ধে তারা যে বয়কট করছে সেটা না। বয়কটের ইমিডিয়েট উদ্দেশ্য ছিল তাদের উপরে যারা ছিল তারা। আবার এই যে সমিতিগুলো নিপীড়ন করলো, সমিতিগুলো যে প্রায় বন্ধ হয়ে গেল, আসলে বন্ধ হয়নি। তারা দৃশ্যত প্রকাশ্য কার্যক্রম থেকে লুপ্ত কার্যক্রমের দিকে যাচ্ছে। এই ধরনের নিষেধাজ্ঞা বা সরকারের রোশনাল থেকে বাঁচার জন্য আরেকটা পথ খুলে যাচ্ছে। তাহলে এখন আমরা আরেকটা খুব ইম্পর্টেন্ট পয়েন্টে যাব। পয়েন্টটা হচ্ছে হিন্দু মুসলমান সম্পর্কটা আসলে কিরকম ছিল। স্বাভাবিকভাবেই
আমরা বলেছি যে হিন্দু মুসলমান সম্পর্কটা একটু প্রশ্নবোধক রূপ নিয়েছে স্বদেশী মুভমেন্টের পরেই। এটা বলার সুযোগ নাই যে খুব সম্প্রীতিমূলক অবস্থায় গেছে। একটা মাত্র এই এতগুলো সমিতির মধ্যে একটা মাত্র সমিতিকে আমরা দেখেছি, আর প্রবাসী পত্রিকাকে দেখেছি যে তারা ধর্মনিরপেক্ষভাবে সব সম্প্রদায়ের দিকে চিন্তা ভাবনা করেছে। প্রবাসী পত্রিকা এবং আরেকটা কি পত্রিকা, আমি সম্ভবত সঞ্জীবনী, রাইট, সঞ্জীবনী এবং প্রবাসী পত্রিকা, আর ওই যে সার্কুলার বিরোধী যে সংগঠনের কথা বললাম। তাহলে হিন্দু মুসলমান সম্পর্কটা আসলে কোন পর্যায়ে গেল, এটাকে আমাদের এখন বুঝতে হবে। যে প্রথমেই কিন্তু যখন আপনার মুভমেন্টটা দাঁড়ালো, বঙ্গভঙ্গ বিরোধী মুভমেন্টটা দাঁড়াচ্ছে স্বদেশী মুভমেন্টের একেবারে ফার্স্ট ফেজে, তখন কিন্তু বিভক্তিটা আসে নাই। 23 সম্ভবত সেপ্টেম্বর 1905, অক্টোবরে তো হলো, সেপ্টেম্বর 1905-এ 10,000 হিন্দু মুসলমান ছাত্র কলকাতায় প্রসেশন করলো বঙ্গভঙ্গ বিরোধী। তখনও পর্যন্ত কিন্তু বিভক্তিটা আসে নাই। বিভক্তিটা আসলো পরে। সেটা কিসের ভিত্তিতে? যে ইংরেজরা বলল যে আসলে বাংলাটা ভাগ হলে, দুই দিকে দুইটা প্রভিন্স হলে অনেক বেশি চাকরি বাকরির সুযোগ পাওয়া যাবে, বিশেষ করে পূর্ববঙ্গের মুসলমানরা সুবিধাটা বেশি পাবে, তারা নতুন প্রদেশে অনেক কর্মসংস্থানের সুযোগ হবে, তারা চাকরি বাকরি পাবে। এক্ষেত্রে তারা উচ্চ এবং মধ্য শ্রেণীর মুসলমানদেরকে এই বার্তা পৌঁছাতে সফল হলো যে নতুন প্রদেশের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হবে। মুসলমানদের একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে চিন্তা করা উচিত। এই যে তখন শিক্ষিত সচেতন মিডল ক্লাস মুসলমানরা, মিডল ক্লাস এবং হায়ার ক্লাস মুসলমানরা ইউটার্ন করল। এর পরবর্তীতে আমরা 7 সালে আমরা ময়মনসিংহ, জামালপুর, কুমিল্লা বিভিন্ন জায়গাতে আমরা দেখি যে দাঙ্গা হয়েছে, সাম্প্রদায়িক দাঙ্গা। মজার ব্যাপার হচ্ছে, আপনারা দাঙ্গার হিস্ট্রি পড়বেন, আপনারা এখন খুব অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট। ঢাকাতেও দাঙ্গা হয়েছে, নোয়াখালীতেও দাঙ্গা হয়েছে পরবর্তীকালে, আমরা 40-এর দশক যখন দেখব। আপনারা ওই যে রাজ্জাক স্যারের স্মৃতিচারণামূলক যে রাজ্জাক স্যারের উপরে যে বইটা যদ্যপি আমার গুরু, তারপরে পূর্ববঙ্গীয় সমাজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, অধ্যাপক আব্দুর রাজ্জাকের সাথে আলাপচারিতা, এগুলোতে কিন্তু দাঙ্গার বিচ্ছিন্ন কিছু কাহিনী ঠাহিনী আছে। হ্যাঁ, তো আপনারা এগুলো পড়বেন, খুব ইন্টারেস্টিং বিষয়। তো আমাদের এই দাঙ্গার বিষয়ে একটা কথা বলে আমি এখান থেকে সরে যাচ্ছি, সেটা হচ্ছে একটা হচ্ছে হিন্দু মুসলমান দুই সম্প্রদায়ের দাঙ্গা হচ্ছে। মুসলমানদের পক্ষে দাঙ্গায় অংশ নিচ্ছে একেবারে অশিক্ষিত নিম্ন শ্রেণীর খেটে খাওয়া মজুর শ্রেণীর মানুষ, সব জায়গাতে, সেটা কলকাতা হোক, সেটা ময়মনসিংহ হোক, সেটা কুমিল্লা হোক, সেটা নোয়াখালী হোক, অথবা সেটা ঢাকায় হোক। কিন্তু হিন্দুদের পক্ষে দাঙ্গায় অংশ নিচ্ছে শিক্ষিত হিন্দুরা। খুবই বিস্ময়কর ব্যাপার। ঢাকার দাঙ্গার ক্ষেত্রে দেখা গেছে, ঢাকার দাঙ্গায় অংশ নিত হলো আপনার জগন্নাথ হলের স্টুডেন্টরা, আর পুরান ঢাকার যেসব ওই যে গাড়োয়ান শ্রমিক শ্রেণীর মানুষ মুসলিমদের পক্ষে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, মুসলিম ছাত্ররা দাঙ্গায় অংশ নিছে এরকম আমি কোনো বিবরণে পড়ি নাই। তো কলকাতার ক্ষেত্রেও এই একই কথা প্রযোজ্য, যে খুব কম সংখ্যক শিক্ষিত মুসলমান দাঙ্গায় অংশ নিয়েছে। আরেকটা ঐতিহাসিক উদাহরণ বলি, আমরা এই প্রসঙ্গে থেকে অন্য জায়গায় চলে যাব। সেটা হলো এই যে বদরুদ্দিন উমর আছে না, বদরুদ্দিন উমরের ফাদার আবুল হাশিম, তিনি তো প্রখ্যাত পলিটিশিয়ান, সেই সময় বেঙ্গল মুসলিম লীগের সেক্রেটারি ছিলেন দেশভাগের সময়। আমরা ওই আলোচনায় আসবো যখন দেশভাগ সম্পর্কে আলোচনা হবে। আবুল হাশিম সাহেব সর্বাংশে অসাম্প্রদায়িক মানুষ, আপনারা বদরুদ্দিন উমরকেও দেখছেন। তো আবুল হাশিম সাহেব কিন্তু সম্ভবত ওনাদের পৈতৃক বাড়ি বীরভূমে,
বা এরকম ওইদিকে, ওনারা কিন্তু এই দেশে আসে নাই প্রথমে, 47-এর প্রথম দিকে আসে নাই। তারা বলছে যে না আমরা ইন্ডিয়াতে থেকে যাব। তো দেশ ভাগ হয়ে গেছে, দেশ ভাগের ওনারা অনেক পরে এসেছেন। ওপাশে হলো কি, হিন্দু সাম্প্রদায়িক দল আবুল হাশিমের বাড়ি পুড়িয়ে দিল, এবং এই যারা পুড়িয়ে দিল সবই আবুল হাশিমের পরিচিত হিন্দু বন্ধু বান্ধব, যার খুবই কাছের লোক। তাদের কাছ থেকে উনি কোনো ধরনের সহযোগিতা পেলেন না। তারপরে উনি দেশ ছাড়তে বাধ্য হলেন, তিনি ইন্ডিয়া ছেড়ে এপাশে চলে আসলেন। তখন তিনি প্রায় অন্ধ। আমরা এই আবুল হাশিমের সাহেবের একটা আত্মজীবনী আছে, এটা আমরা পড়বো, আমরা যখন 47-এ আসবো তখন এটা পড়বো। তো যাই হোক, আমরা ছিলাম হিন্দু মুসলিম। যে 7 সালে যে দাঙ্গা হলো, দাঙ্গাকে কেন্দ্র করে রবীন্দ্রনাথ খুবই আহত হলেন। তিনি তার ওই যে স্বদেশী চিন্তা ভাবনা থেকে তিনি সরে আসলেন। তিনি বললেন যে এটা তো সাম্প্রদায়িকতা দিকে যাচ্ছে, আমরা এই দিকে যেতে পারি না। আমি এই প্রসঙ্গে আপনাদেরকে অনুরোধ করব, আপনারা দুটো বই পড়বেন, রবীন্দ্রনাথের বিখ্যাত দুটো উপন্যাস। আপনারা হয়তো অনেকেই পড়েছেন। একটা হলো গোরা। গোরার নাম শুনেছেন তো আপনারা? গোরার নাম শুনেছেন? জি স্যার। জি স্যার, গোরা পড়েছি। জি স্যার। হ্যাঁ, কয়জন পড়েছেন? আমি পড়েছি স্যার। ফাইন ফাইন, গোরা পড়বেন। আর একটা হচ্ছে আরেকটা কি বিখ্যাত উপন্যাস, ঘরে বাইরে। এই সময়ে লেখা, একটা সম্ভবত 8-এ আর একটা সম্ভবত 11-12 এরকম হতে পারে। গোরা এবং আপনার ঘরে বাইরে, এই দুটো উপন্যাস কিন্তু এই স্বদেশী চিন্তা ভাবনার ছাপ পাবেন ওখানে। চিন্তা ভাবনাগুলো দেখবেন, নিখিলেশ ক্যারেক্টার, তিনি একজন স্বদেশী। ঘরে বাইরেতে, ঘরে বাইরে পড়েছেন কয়জন? ঘরে বাইরে পড়েছেন কেউ? অবশ্যই পড়বেন। রবীন্দ্রনাথের অন্যতম সেরা উপন্যাস হচ্ছে ঘরে বাইরে। ওনার 13টা উপন্যাস আছে, 13টা উপন্যাসের মধ্যে অন্যতম সেরা হচ্ছে ঘরে বাইরে। অবশ্যই পড়বেন। আর ইতিহাসের স্টুডেন্ট হলে তো অবশ্যই এটা আপনাদের পড়া উচিত। তো আচ্ছা, যেখানে আমরা ছিলাম, সেই হিন্দু সাম্প্রদায়িকতার দিকে আমরা অন্যদিকে চলে যাচ্ছি। সেটা রবীন্দ্রনাথ তিনি কিন্তু ব্যাক করলেন, বললেন যে না, এই ধরনের স্বদেশী মুভমেন্টের থাকার কোনো মানে হয় না। তিনি ব্যাক করলেন, যে তিনি তার চিন্তা ভাবনা থেকে আসেন। তিনি একটা বিখ্যাত বক্তব্য দিলেন এই সময় পাবনাতে। সে বক্তব্যটা খুবই অন্তর্দৃষ্টি সম্পন্ন। বক্তব্যের শিরোনাম ছিল ব্যাধি ও প্রতিকার, সম্ভবত আর কি পাবনাতে দিয়েছিলেন এটা নিশ্চিত, ব্যাধি এবং প্রতিকার এরকম শিরোনামে। তিনি বলছেন শনি তো ছিদ্র না পাইলে প্রবেশ করিতে পারে না। তিনি বলছেন এই যে সাম্প্রদায়িকতার বিষ বাষ্প, এটা তো আসলে আমরাই ছড়াচ্ছি। এটা হচ্ছে আসলে শনির ব্যাপার। তিনি শিক্ষিত লোকদের সাথে সাধারণ লোকদের বিশাল দূরত্ব, এটাকে তিনি খুব নেগেটিভলি পোর্ট্রেট করেছেন এই বক্তব্যে। তিনি বলেছেন যে আমাদের আরো বেশি সাধারণ মানুষের ভিতরে যাওয়া দরকার। কিন্তু রবীন্দ্রনাথের কথা, তার বার্তা বিপুল সংখ্যক সমবেত মানুষকে উদ্বুদ্ধ করতে পারলো না। তার বক্তব্যটা আসলে বলা যায় যে অরণ্যে রোদনে পরিণত হলো। তিনি আসলে নিষ্ফল বক্তব্য দিলেন, সেটা সোসাইটিতে খুব পজিটিভ প্রভাব আনলো না সেই সময়। অথচ ওই বক্তব্যটাকে যদি সবাই আমলে নিত, তাহলে কিন্তু সমাজের পিকচারটা অন্যরকম হতে পারতো, সেটা হয়নি। তো যাই হোক, হিন্দু মুসলমান দুই সম্প্রদায় যে দুই দিকে চলা শুরু করলো, সেই যে জার্নিটা, সেই জার্নিটাতে যে ন্যাশনালিস্ট যে ধারা, হিন্দু ন্যাশনালিজমের যে ধারা, সেখানে মুসলমানরা খুবই অল্প জায়গায় স্থান পেল। সে কেউ কেউ, সুমিত সরকার বলছে যে ভাড়াটে গুন্ডাদের মতো অবস্থা ছিল। তারপরে মানে মুসলিমদের অবস্থাটা হলো তারা এবং আমরা, হিন্দু এবং আমরা,
ওরা এবং তারা, মানে দুই সম্প্রদায় আর একসাথে চিন্তা ভাবনা করতে পারছে না, দুই সম্প্রদায়ের পথ দুই দিকে হয়ে যাচ্ছে। বন্দে মাতরম আরো শক্তিশালী হলো এই স্বদেশী মুভমেন্টের ফলে। বন্দে মাতরম শক্তিশালী হয়ে তারপরে সেটা হিন্দু এক্সট্রিমিজমের দিকেই গেল, যে এটা ছাড়া আর উপায় নাই, তারা হিন্দু কর্তৃত্ববাদ, হিন্দুত্ববাদ কে অবলম্বন করবে, এই হচ্ছে সেই সন্ত্রাসবাদ। হ্যাঁ বলেন। প্রশ্নটা হচ্ছে এই যে বন্দে মাতরম শব্দের অর্থটা কি? আর এই শব্দটা আমি স্যার অনেক সিনেমায় দেখছি স্যার, হিন্দি ছবিতে বন্দে মাতরম শব্দটা বলে স্যার। এটা হচ্ছে আপনার হিন্দু পুনরুত্থানবাদীদের স্লোগান, আর এটার মূল উদ্যোক্তা হচ্ছেন, আপনারা অবাক হবেন যে তিনি হচ্ছেন ওই যে ঋষি অরবিন্দ। অরবিন্দকে হিন্দু পুনরুত্থানবাদীরা, আমার একজন টিচার ছিলেন ইংরেজির, তার কাছে আমি প্রথম ইন্টারমিডিয়েটে, তার কাছে আমি দেখি যে তিনি অরবিন্দর বই পড়েন, ফিলোসফার অরবিন্দ। তো আমি ওই সময় জিজ্ঞেস করেছি যে ইনি কে, তখন তার এত কিছু বুঝতাম না। পরে আমি দেখলাম যে হিন্দু পুনরুত্থানবাদীদের মানে ভাবগুরু হচ্ছে এই ঋষি অরবিন্দ। তার পুস্তিকা বা তার প্রচারণার ইয়েটাই ছিল হচ্ছে মূল হচ্ছে বন্দে মাতরম। তো যেখানে আমরা ছিলাম সেখান থেকে আমি আরেকটু একটা জায়গায় আমি বাদ পড়ে গেছি, যে বলতে বলতে অন্যদিকে চলে গেছি। তো আমি একটু বলি যে স্বদেশী মুভমেন্টকে আমরা সন্ত্রাসবাদের অভিমুখে কেন বলতেছি, সেটা এদিকে তো এক্সট্রিমিজম হলোই। তো এখনকার লাস্ট কোশ্চেন আমরা যেটা বলছি, যেটা কেন আমরা বলছি সন্ত্রাসবাদের অভিমুখে তাদের যাত্রা শুরু হলো। 30-40-এর দশকে বিপুলভাবে সন্ত্রাসবাদের দিকে গিয়েছে, 40-এর দশকেও তারা নিয়ন্ত্রণ করেছে। এমনকি এখন যারা বিশ্ব হিন্দু পরিষদ, তারপরে এই এখন যে এক্সট্রিম হিন্দুইজমের যারা এখন ধারক বাহক, যে পতাকাবাহী যারা, এদেরও কিন্তু ভাবগুরু হচ্ছে এই সময়ে, এরাই হচ্ছে তাদেরকে নেতৃত্ব দিয়েছে, মানে বলা যায় যে পথ দেখিয়েছে সন্ত্রাসবাদের দিকে। তো আমি কয়েকটা পত্রিকার কথা বলেছি, একটা হচ্ছে যুগান্তর, তো অবশ্যই সর্বাগ্রে ছিল হচ্ছে যুগান্তর। যুগান্তরে বিপ্লবীদের কথা ছাপা হতো, সাধারণ এক্সট্রিম তরুণরা যে কথা শুনতে পছন্দ করত, যুগান্তরে সেটা ছাপানো হতো। একজন ব্যক্তির কথা, সেটা হচ্ছে ভূপেন্দ্রনাথ কানুনগো। হ্যাঁ, কে বলছেন? এর আগের যুগান্তর এবং বর্তমান যে যুগান্তর আছে, এটা কি ওই একই পত্রিকা ছিল স্যার? ওই যুগান্তর আর এই যুগান্তরের মালিক তো হচ্ছে যমুনা গ্রুপের নুরুল ইসলাম বাবুল, মারা গেছেন যে। এই যুগান্তর তো আলাদা, ওই যুগান্তর আলাদা, কমপ্লিটলি আলাদা। যাক, আমরা যেটা বলছি, আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে কিভাবে হিন্দু এক্সট্রিমিজম ডেভেলপ করলেও সন্ত্রাসবাদের মাধ্যমে সেই দিকে যাচ্ছি। এটা না বুঝলে হিন্দু সাম্প্রদায়িকতা বোঝা যাবে না, আর হিন্দু সাম্প্রদায়িকতা না বুঝলে, মুসলিমরা তো সাম্প্রদায়িক ছিলই, আর হিন্দু সাম্প্রদায়িকতা না বুঝলে দেশভাগ বোঝা যাবে না। এজন্য আমরা এখানে এত সময় নষ্ট করছি। যারা হিস্ট্রি স্টুডেন্ট, তাদের কাছে হয়তো মনে হচ্ছে যে আমি রিপিট করছি, কারণ আপনারা নিশ্চয়ই সাউথ এশিয়ান হিস্ট্রিটা এটা পড়ে এসেছেন, যেগুলো আমি এখন বলছি। কিন্তু যেহেতু হিস্ট্রির বাইরে কয়েকটা সাবজেক্টের স্টুডেন্টরা এখানে যুক্ত আছেন, এই জন্য আমি ধরে নিচ্ছি যে ওনাদেরকে ফোকাস করে আমরা এটা বোঝার চেষ্টা করছি। যাই হোক, আমরা যেখানে ছিলাম, যে হেমচন্দ্র কানুনগো, তিনি হচ্ছেন এমন একজন ব্যক্তি, তিনি নিজেকে ভারতবর্ষের বাইরে চিন্তা করতে থাকলেন, যে না, ভারতবর্ষের থেকে কোনো অ্যাডভান্স আইডিয়া ডেভেলপ করা যাবে না। অ্যাডভান্স আইডিয়া মানে সমরবিদ্যা বা সমরবিদ্যায় টেকনিক্যালি দক্ষতা অর্জন করা। তখন তিনি বিদেশে গেলেন, বিদেশে গিয়ে তিনি ফ্রান্স থেকে
একজন রুশ ব্যক্তির সহায়তায় তিনি বোমা বানানোর দক্ষতা অর্জন করলেন। সেই দক্ষতা অর্জন করে তিনি 1908 সালে দেশে ফিরে আসলেন। দেশে ফিরে এসে কলকাতাতে একটা বাড়ি ভাড়া করলেন, সেখানে তিনি বোমা বানানোর কারখানা তৈরি করে ফেললেন। তো এটা হচ্ছে বারিন ঘোষের একটা বালখিল্য আচরণ, তার অপরিণামদর্শিতা বা অসতর্কতার কারণে তারা পুরো টিম, মানে ওই যে আপনার বারিন ঘোষ, তারপরে আরেকজন ছিল যতীন, তারপরে অরবিন্দ, ঋষি অরবিন্দ, তারা পুরো টিম অ্যারেস্ট হয়ে গেল। তারা কিন্তু এই যে অ্যারেস্ট হওয়ার ফলে কেন অ্যারেস্ট হলো, ওই যে আপনার ক্ষুদিরাম এবং প্রফুল্ল চাকি তারা ওই যে কেনেডিকে হত্যা করলো, এই হত্যা করার পরে কয়েক ঘন্টার মধ্যে এরাও অ্যারেস্ট হয়ে গেল। তারা কিন্তু তেমন কিছুই করতে পারে না, তারা যা করতে চেয়েছিল সেগুলো কিছুই করতে পারে নাই। এই তুলনায় পুলিন বিহারী ঘোষের নেতৃত্বে আমাদের পূর্ববঙ্গে, বিশেষ করে ঢাকা অনুশীলন সমিতি অনেক দক্ষতার সাথে সন্ত্রাসবাদী কার্যক্রম কিন্তু অব্যাহত রাখতে সক্ষম হন। তারা ওই যে বিভিন্ন জায়গায় ডাকাতি করতো, ডাকাতি করে টাকা পয়সা তুলে নিয়ে আসতো। তো এখন প্রশ্ন হলো, যারা এইসব সন্ত্রাসবাদী কার্যক্রম করছে তারা কি আসলে সন্ত্রাস, মানে তারা কিছু সন্ত্রাসী ছিল? এটা প্রায় সব ঐতিহাসিক একমত যে সেন্সে তাদেরকে সন্ত্রাসবাদী বলা হচ্ছে, আসলে তারা এইসব কাজগুলো করেছে, আসলে তাদেরকে সন্ত্রাসবাদী বলা ভালো। কারণ তাদের কর্মকাণ্ড ইংরেজদেরকে তেমন ভাবে বিচলিত করতে পারে নাই, বিচ্ছিন্নভাবে তাদেরকে নাড়া দিয়েছে। তাদের কর্মকাণ্ডের সঙ্গে বিশাল বিপুল বাঙালি জনগোষ্ঠীর যোগাযোগটা, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, বিশাল বিপুল বাঙালি জনগোষ্ঠীর বিপুল সংখ্যক সম্পৃক্ততা লক্ষ্য করা যায়নি। এটা এই সন্ত্রাসবাদীটা খুবই অল্প সংখ্যক চরমপন্থী তরুণদের পরিচালিত করেছিল চরমপন্থার দিকে। তারা ডাকাতি করতো, ডাকাতি করে ফান্ড কালেক্ট করতো, তারপরে তারা বিভিন্ন লোকের কাছ থেকে চাঁদা তুলতো, তারপরে আর খুব বড় জোর হলে তারা ভারতবর্ষের বাইরে যারা ব্রিটিশ বিরোধী ছিল তাদের কাছ থেকে তারা সামরিক সহায়তা লাভ করতো বা টেকনিক্যাল নলেজ অর্জনের জন্য তাদের কাছে যেত। এরকম, যেমন আমরা হেমচন্দ্র কানুনগুর কথা বলেছি, তিনি বিদেশে গেছেন